ভ্যাট দিলাম, দাম কমাই দিলাম, তা দাম কোথায় কমছে? সরকার কই সার কেড়ে দিছে, কৃষকের সার দিছে, দিলে আবার আগামীতে কমবো। মূল্যস্ফীতির জাতকালে পিষ্ট সাধারণ মানুষ। শুল্ক ছাড়ের পরও বাজারে নেই প্রভাব। কেজিতে 10 টাকা বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে আলু, ঊর্ধ্বমুখী দেশি পেঁয়াজ। চালের দরও বাড়তি। জিনিস বর্তমানে খাই নাই, 80 টাকা 90 টাকা কেজি। আটাশটা বিশেষ করে বাড়ছে বেশি, মিনিকেটটাও বাড়ছে। পুরানো পেঁয়াজ এটার দাম কমবে, আমদানি কমের কারণে বাজার বাড়ছে। শহরের তুলনায় গ্রামে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। গ্রামীণ এবং শহরাঞ্চলের মধ্যে যে বৈষম্য বিদ্যমান, এই বৈষম্যই কিন্তু গ্রামাঞ্চলের মানুষকে অবহেলিত করে রেখেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদের শেকড় ছড়িয়ে আছে অনেক দূর। 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবিলা সহজ নয়, জানালেন আইন উপদেষ্টা। গুমের শিকার পরিবারগুলোকে পুনর্বাসন করতে চায় সরকার। বিভিন্ন ইস্যুতে সরকারের কাজ নিয়ে বৈষম্য বিরোধীদের অসন্তোষ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দিতে চান না সমন্বয়করা। ছাত্রদের মতামতকে প্রাধান্য দেওয়ার পরামর্শ। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আনার দাবিতে রাজধানীর কাকরাইলে মুসল্লিদের অবস্থান, ব্যাহত যানবাহন চলাচল, যাত্রী পথচারীদের দুর্ভোগ। পেঁয়াজ আমদানিতে শুল্ক ছাড়ের 9 দিন পার হলেও বাজারে নেই প্রভাব। বরং সপ্তাহ ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। একই চিত্র আলুর বাজারে। ব্যবসায়ীরা বলছেন ভারতেই এসব পণ্যের দাম বেশি, তাই দেশি পণ্য বাজারে আসার আগে স্বস্তি ফেরার সুযোগ নেই। বাজারে তো দাম তো কমলো, তার ভ্যাট কমে কি লাভ হলো? শুল্ক ছাড়ের পরও দাম না কমায় আক্ষেপ ভোক্তার। অস্থির বাজারে স্বস্তি ফেরাতে পেঁয়াজ, আলু, চাল, ভোজ্য তেল সহ বেশ কয়েকটি পণ্য আমদানিতে ছাড় দিয়েছে সরকার। অথচ উল্টো হুহু দাম বাড়ছে এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের। গত 6 নভেম্বর আমদানি শুল্ক মওকুফের মধ্য দিয়ে পেঁয়াজ আমদানিতে মোট কর 10% থেকে কমিয়ে 0% করা হয়। তবে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় সপ্তাহ ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে আরও 5 থেকে 10 টাকা। সরবরাহ কমের অজুহাতে চড়া দেশি পেঁয়াজের বাজারও। একই চিত্র শুল্ক ছাড় পাওয়া আলুরও। লাগবে আমার 20 বস্তা, পাই 5 বস্তা 7 বস্তা, 20 বস্তা আমি পাইছি না, হাটে আমদানি কম। নতুন বীজ আরো 2 মাস দেরি হবে। এই 2 মাসের ভিতর বাজার কমার সম্ভাবনা নাই। চাউলের দামের চেয়ে পেঁয়াজের দাম বেশি, আবার আলুর দামও চাউলের চেয়ে বেশি। কিভাবে মানুষ চলবে? কর ছাড় দেয়া চালের বাজারেও লেগেছে দাম বাড়তির হাওয়া। 10 দিনের ব্যবধানে নতুন করে সব ধরনের চালে বস্তা প্রতি দাম বেড়েছে 150 টাকারও বেশি। মোটা চাল 28, মিনিকেট, নাদির চাল, পোলার চাল সবকিছু দাম বেশি। আমরা আগে 28 বিক্রি করতাম যেমন 56-57 টাকা, এখন বর্তমানে বিক্রি করতেছি আপনার 59-60 টাকা। এদিকে সরবরাহ বাড়ায় কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। তবে এখনও বেগুন, করলা, পটল সহ অধিকাংশের দাম 60 থেকে 80 টাকার ঘরে। যদিও কমতির দিকে কাঁচা মরিচের দাম। সাদা বেগুন 70 থেকে 80 টাকা, পেঁপে 40 থেকে 45 টাকা, টমেটো ইন্ডিয়ান টমেটো বর্তমানে 140 থেকে 30 টাকা কেজি। দামটা কম। পটল, ভেন্ডি। মূলার দাম জিজ্ঞেস করলাম 70 টাকা এখানেই। তাহলে আমরা এলাকায় তো 190-100 নিচে তো মূলা পাবো না। সবজির দাম কিন্তু অত্যাধিক বেশি এবং মনে হয় যে আগামী কিছুদিনের ভিতর সবজি উঠলে দাম একটু কমবে। একই অবস্থানে আছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকায়। আগের মতোই চড়া মাছের বাজার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কর্মব্যস্ত নগর জীবনে জীবনযাত্রার ব্যয় গ্রামের তুলনায় বেশি থাকে, তাই ব্যয় বৃদ্ধির হারও শহরে বেশি। তবে বাংলাদেশে যেন উল্টো চিত্র। শহরের তুলনায় গ্রামেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হার বাড়ছে। অক্টোবর মাসের মূল্যস্ফীতির চিত্র বলছে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় ধরনের মূল্যস্ফীতির চাপে গ্রামের মানুষ শহরের তুলনায় বেশি ভুগছে। এমন বাস্তবতায় পল্লী জনগোষ্ঠীকে স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় বৈষম্য কমানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারিভাবে নানা পদক্ষেপ নেয়ার পরও ঠেকানো যাচ্ছে না নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। মূল্যস্ফীতির প্রভাবে গ্রামে জীবনযাত্রার ব্যয় শহরের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। শুধু তাই নয়, গ্রামে এই ব্যয় বাড়ার হার ছাড়িয়েছে শহরকেও। পল্লী অঞ্চলের মানুষজন জানাচ্ছেন তাদের কষ্টের কথা। একটা ভালো জিনিস খাইতে গেলে
কমসে কম 600-700 টাকা লাগবে। মায়া লাগে অসুস্থ, কয় দেশি মুড়ি খাইব, মানে আমার তো সমর্থন নাই। জিনিস বর্তমানে খাই নাই, ওখানে এই দুন্দুল 80 টাকা 90 টাকা কেজি অভাব পড়ে আছে বর্তমানে। আধা কেজি পেঁয়াজ 75 টাকা কিনে, তার মাছ যদি 300 টাকা, তার বাকি সংসারটা কিভাবে চলবো? বাচ্চা 3টা সাবজেক্ট পড়াবে গেলে মনে করেন মোটামুটি 4000 টাকা লাগে। কোনোদিন শখ করে আব্বু একটু ঘুরতে যাবো, এই ঘোরার টাকাটা দিতেই আমাদের কষ্ট হয়ে যায়। পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে অক্টোবর মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার শহরের তুলনায় বেশি, যদিও গ্রামই খাদ্যের প্রধান যোগানদাতা। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্য ও সেবা গ্রামের ভোক্তারা কম গ্রহণ করলেও এই খাতের মূল্যস্ফীতি তাদের বেশি ভোগাচ্ছে। শহরাঞ্চলে কিন্তু ওই মূল্য বৃদ্ধি হলে সেটা নিয়ে হইচই বেশি হয়, সেটা নিয়ে কথাবার্তা বেশি হয়। এজেন্সি বা মন্ত্রণালয়ে আছেন তারা কিন্তু শহরাঞ্চলে মূল্যটাকে কমানোর জন্য প্রচেষ্টাটা কিন্তু শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকে। গ্রামাঞ্চলের মানুষ কিন্তু পাইকার ব্যবসায়ী অর্থাৎ যারা আছেন তাদের উপরে সম্পূর্ণরূপে নির্ভর, তারা অসহায়। খাতভিত্তিক মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় পোশাক পরিচ্ছদ, বিনোদন ও আসবাবপত্র ছাড়া বাকি 5টি খাতে শহরের তুলনায় গ্রামেই মূল্যস্ফীতি বেশি। শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতগুলোতে খরচ বাড়ার হার শহরের তুলনায় গ্রামে বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন পণ্যের সমবন্টন করা না গেলে গ্রামীণ জনগোষ্ঠীর উপর চাপ কমানো সম্ভব নয়। গ্রামীণ এবং শহরাঞ্চলের মধ্যে যে বৈষম্য বিদ্যমান, এই বৈষম্যই কিন্তু গ্রামাঞ্চলের মানুষকে অবহেলিত করে রেখেছে, কিন্তু তাদেরকে আবার বেশি মূল্যে সমস্ত জিনিস কিনতে হচ্ছে, যার ফলে ওখানে মূল্যস্ফীতি আরও বেশি হচ্ছে। মূল্যস্ফীতির হার কমাতে শুধু সুধার বাড়ানোই সমাধান নয়, বরং বাজারে শৃঙ্খলা ফেরানো সহ রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রোদ ঝড় বৃষ্টিতে ভিজে সারা দেশের খাদ্যের চাহিদা পূরণ করছেন গ্রামের যে সকল সাধারণ মানুষ। সরকারি হিসেব বলছে মূল্যস্ফীতির কষাঘাতে সবচেয়ে বেশি জর্জরিত তারা। যেটুকু আয় তা দিয়ে সংসার চালাতে গিয়ে খাদ্য বহির্ভূত পণ্য ছাড়াও শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন তারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়। সকালে রাজধানীর গুলশানে AFADর 8ম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, গুম হত্যাকাণ্ডের চেয়েও খারাপ অপরাধ। আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। রাজধানীর গুলশানে AFDর 8ম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে গুমের শিকার পরিবারের স্বজনরা জানান নিজেদের অভিজ্ঞতার কথা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ভবিষ্যতে গুমের মতো অপরাধে যাতে কেউ জড়িত না হয় সেদিকে নজর দিতে হবে। I will further request the Honorable Law Advisor to initiate the drafting of an ordinance by which this kind of crime against humanity should be given the topmost priority so that nobody in future can dare to do this kind of crimes. ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবেলা করা সহজ নয়। আর বিগত 15 বছরে যারা নানাভাবে ভোগান্তির শিকার হয়েছেন তাদের সবাই যাতে বিচার পায় তা নিশ্চিত করার উপর জোর দেন শিল্প উপদেষ্টা। Whether they committed enforced disappearance, whether they committed corruption or they committed extrajudicial killing, their strength is deep-rooted. And to fight with them, this is a very, very, huge task. It's not easy. They have gathered their strength in last 15 years, and we are trying to reverse the process in last couple of weeks. খুন করার চেয়ে খারাপ অপরাধ হচ্ছে গুম। পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা, rehabilitation and compensation. We will definitely think about that. Justice is the priority not only for the victims of enforced disappearances, for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও জানান দুই উপদেষ্টা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ইস্যুতে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। তবে এই দূরত্ব ঘোচাতে সরকারের সঙ্গে আলোচনা চলছে। বৈষম্য বিরোধীদের সঙ্গে দূরত্ব কমাতে উপদেষ্টা পরিষদে আরও ছাত্র প্রতিনিধি নেয়ার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। তারা বলেন, ছাত্রদের মতামতকে প্রাধান্য না দিলে অস্বস্তিতে পড়বে সরকার। নাজমুস সালিহির রিপোর্ট। হয় অন্তর্বর্তী সরকার শুরু থেকেই চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে নানা ইস্যুতে ইউনূস সরকারকে পরামর্শ দিয়ে আসার কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিছু জায়গা আছে যেখানে বিরোধিতা করা যায় এবং আমরা বিরোধিতা করছি, তবে সর্বশেষ ঘটনাগুলো অবশ্যই ভাবার মতো। মাহিন সরকার আরও জানান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবেন না তারা। এই সরকারকে ব্যর্থ করে দেওয়া, অকার্যকর করে দেওয়া, সে ধরনের কোনো অবস্থানে আসলে আমরা যাব না, বা সেটি আমাদের উদ্দেশ্যও নয়। কারণ এই সরকারটি আসলে একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ বলছেন, ছাত্রদের সঙ্গে দূরত্ব বাড়ালে অস্থিরতায় পড়বে অন্তর্বর্তী সরকার। এজন্য উপদেষ্টা পরিষদে আরও ছাত্র প্রতিনিধি নেয়ার পরামর্শ তার। একটা ইমব্যালেন্স কিন্তু আছে। যারা স্যাক্রিফাইসটা করলো, যারা জীবন দিল, ওই অংশের মধ্যে থেকে কিন্তু কোনো প্রতিনিধি নাই। ওইখান থেকে একটু বাড়ানো যেতে পারে। প্লাস এখানে যারা প্রথম সারির আরও যে কয়জন আছে, সেখান থেকে আরেকটু বাড়ানো যেতে পারে। এ বিশ্লেষকের মতে দ্রুত ঘোচাতে উপদেষ্টা পরিষদে থাকা 3 ছাত্র প্রতিনিধিকে কাজে লাগাতে পারে সরকার। এই 3 জনই তাদের দায়িত্ব, তাদেরকে স্পেশালি বলা উচিত যে তোমরা ওদের ক্ষোভের কারণগুলো ফাইন্ড আউট করো, বুঝে সেইভাবে অ্যাড্রেস করো, মানে তাদের ক্ষোভগুলো সমাধান করার চেষ্টা করো, তাই না? তাদের প্রতিনিধি হিসেবেই তো তারা গেছে সেখানে। ছাত্র সরকারের দ্রুত ঘুচিয়ে অন্তর্বর্তী সরকার স্থির না হলে রাষ্ট্র গঠন বাধাগ্রস্ত হবে বলে মত এই বিশ্লেষকের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতির দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সাদ অনুসারীরা। দিনভর তাদের অবস্থানে ওই এলাকায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। দুপুর 1:30টার পর রাস্তা ছেড়ে দিলে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলের মার্কাজ মসজিদে অবস্থান নেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। 14 দিনের জন্য মসজিদ দখলে থাকার নিয়ম অনুসারে এ সময় জুবায়েরপন্থীরা শান্তিপূর্ণভাবেই মসজিদ ছেড়ে দেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশাল আকার ধারণ করে অবস্থানকারীদের সংখ্যা। মসজিদ পেরিয়ে মূল সড়কেও অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় আশপাশের যান চলাচল। বিশ্ব ইজতেমা উপলক্ষে মাওলানা সাদকে দেশে আসার অনুমতির দাবি তাদের। যে যারা আমল করবে, মাওলানা সাদ সাহেব আসতে পারেন না, উনি যাতে বাংলাদেশে আসেন এবং সরকারের তরফ থেকে আল্লাহ তাআলা যেন এটা ফয়সালা করেন, সরকারের তরফ থেকে যেন ফয়সালা করা হয়। 7 বছর ধরে আমাদেরকে ইজতেমা প্রথমবার দিবে বলে, দ্বিতীয়বার ইজতেমা আমাদেরকে সরকারে বলে আমরা দিব। ইজতেমা যখন আসে সরকার কাছে যে এমন একটা কাজ করে, সরকারের এই জন্য তাদেরকে ইজতেমা দিয়ে দেয়। এবার আমরা ইনশাআল্লাহ প্রথম ইজতেমা করতে চাই, প্রথম ইজতেমা করব এবং সাদ সাহেবকে ইজতেমাতে আসতেই হবে, আমাদের সাথে আসতেই হবে। সাদ সাহেবকে বাংলাদেশ যে কোনো হালতে হোক, সাদ সাহেব আসতেই হবে বাংলাদেশে। অবস্থানকারীরা জানান, 7 বছর আগের মতো বিভাজন ছাড়া বিশ্ব ইজতেমা আয়োজনে আগ্রহী তারা। জুমার নামাজ শেষে রাস্তা ছেড়ে দেন মাওলানা সাদের অনুসারীরা। স্বাভাবিক হতে থাকে যান চলাচল। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী সরকার মানুষের কল্যাণে কাজ করলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বরগুনা ফোরামের প্রীতি সমাবেশে কথা বলেন তিনি। বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু থাকবে, একজন প্রভুকেও আর আমরা মেনে নেব না। আমরা ধিক্কার জানাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে। তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। জুলাই আগস্টের শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। বাগেরহাট জেলা জামায়াতে ইসলামের সদস্য সম্মেলনে তিনি একথা বলেন। আমলাদের মধ্যে 7.5 লাখ ফ্যাসিবাদের দোসর রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এমন একটি সমঝোতার নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়ে
সকল রাজনৈতিক দল আমরা একসাথে মিলেমিশে যারা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, হাজারো সহস্র জনতা যাদের জন্য জীবন দিল, প্রায় 40,000 লোকের আহত, সেই জন্য একটি জাতীয় ঐক্য প্রয়োজন। সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে রাজপথে ছিলেন, তাদের মধ্যে এমন একটি নির্বাচনী কৌশল, এমন একটি নির্বাচনী সমঝোতা আমি আহ্বান জানাই যে রাজনৈতিকভাবে দেশে ফ্যাসিবাদের কবর রচিত হতে পারে। বাংলাদেশে ইউরোপের দেশগুলোর দূতাবাস ও মিশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন ইউরোপগামী ভিসা প্রত্যাশীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। ভিসা প্রত্যাশীদের অভিযোগ, দিল্লিতে অবস্থিত ইউরোপীয় দূতাবাস ও কনস্যুলেটগুলোতে বাংলাদেশিদের সময় মতো অ্যাপয়েন্টমেন্ট পেতে ভোগান্তির শিকার হতে হয়। সঠিক নথিপত্র থাকার পরও ভ্রমণের জন্য ভারত ভিসা প্রত্যাখ্যান করছে। এছাড়া আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভিসা প্রত্যাশীরা। এমন অবস্থায় ঢাকায় দূতাবাস প্রতিষ্ঠার দাবি জানান তারা। ইউরোপের দেশগুলোর দূতাবাস ও মিশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন ইউরোপগামী ভিসা প্রত্যাশীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। ভিসা প্রত্যাশীদের অভিযোগ, দিল্লিতে অবস্থিত ইউরোপীয় দূতাবাস ও কনসুলেটগুলোতে বাংলাদেশিদের সময় মতো অ্যাপয়েন্টমেন্ট পেতে ভোগান্তির শিকার হতে হয়। সঠিক নথিপত্র থাকার পরও ভ্রমণের জন্য ভারত ভিসা প্রত্যাখ্যান করছে। এছাড়া আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভিসা প্রত্যাশীরা। এমন অবস্থায় ঢাকায় দূতাবাস প্রতিষ্ঠার দাবি জানান তারা। সময় সংবাদে আরও থাকছে। পেন্টাগনের কর্মকর্তা ছাঁটাইয়ের প্রক্রিয়ায় নেমেছে ট্রাম্পের দল। তৈরি করা হচ্ছে তালিকা, বাদ দেওয়া হতে পারে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফকে। বাণিজ্যের খবর। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ শুরু করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে আলোচিত বেক্সিমকো ফার্মা মুনাফা করলেও লোকসান গুনেছে বেক্সিমকো লিমিটেড। এদিনে বিদ্যুৎ খাতের বৃহৎ প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার ও প্রকৌশল খাতের বিএসআরএম ভালো মুনাফা করেছে গেল প্রান্তিকে। সরকার পতনের পর বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান বিভিন্ন মামলায় রয়েছে কারাবন্দী। এই গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে হাইকোর্টের আদেশে তত্ত্বাবধায়ক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বেক্সিমকো ফার্মাতে তত্ত্বাবধায়ক বসানোর নির্দেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এই খবরে সপ্তাহ জুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দামে ছিল মিশ্র প্রভাব। বেক্সিমকো ফার্মা চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 77 পয়সা, যা গেল বছরে ছিল 3 টাকা 48 পয়সা। এছাড়া প্রতিষ্ঠানটির দুটি সাবসিডিয়ারি নোভিস্তা ও সানোভি ফার্মা গেল অর্থ বছরের জন্য যথাক্রমে 50 ও 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এদিকে একই গ্রুপে তৈরি পোশাক রপ্তানিকর প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দিয়েছে 1 টাকা 26 পয়সা। বৃহস্পতিবার হাইকোর্ট দ্রুত বিদ্যুৎ উৎপাদন আইনের দুটি ধারাকে অবৈধ বলে রায় দিয়েছেন। এতে সরকার চাইলে আগের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করতে পারবে। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে প্রভাব পড়েছে। এ খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জুলাই সেপ্টেম্বর এই 3 মাসে গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি মুনাফা করেছে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল 7 টাকা 13 পয়সা। আরেক প্রতিষ্ঠান ডোরেন পাওয়ার প্রথম প্রান্তিকে মুনাফা করলেও তা গেল বছরের চেয়ে তা কমে গেছে। শেয়ার প্রতি আয় ছিল 1 টাকা 48 পয়সা। জ্বালানি খাতের প্রতিষ্ঠান মোবিল যমুনার প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল 3 টাকা 43 পয়সা। এদিকে প্রকৌশল খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল প্রায় দ্বিগুণ মুনাফা করেছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল 2 টাকা 26 পয়সা, গেল বছরের একই সময়ে ছিল 1 টাকা 21 পয়সা। হোটেল ও বিনোদন খাতের প্রতিষ্ঠান ইউনিক রিসোর্ট মুনাফা করলেও লোকসান দিয়েছে চট্টগ্রামের 5 তারকা হোটেল পেনিনসুলা। এদিকে বিপিএল এর বরিশাল দলের উদ্যোক্তা প্রতিষ্ঠান ফরচুন সুর মুনাফা প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় কমেছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খন্দে নারায়ণগঞ্জ পোস্তগোলা সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। 1.5 দশকেও হয়নি কোনো উন্নয়ন, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিক ও চালকরা। ব্যবসায়ীরা বলছেন ঝুঁকিপূর্ণ সড়কের কারণে বিসিক শিল্পনগরী সহ পোশাক কারখানাগুলো বিদেশি ক্রেতারা আসছেন না। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট।
নারায়ণগঞ্জের পাগলা বাজার থেকে চাষারা পর্যন্ত সড়ক জুড়ে জল, কাদা আর বড় বড় গর্ত। হেলে ধুলে চলছে যানবাহন, গাড়ি উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একই অবস্থা চাষারা থেকে পঞ্চবটি পর্যন্ত। খানাখন্দ আর এবড়ো থেবড়ো সড়কে সীমাহীন দুর্ভোগ যাত্রী ও চালকদের। প্রায় ১.৫ দশক ধরে নারায়ণগঞ্জ শহরের চাষারা থেকে ঢাকার পোস্তগোলা পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঢাকা নারায়ণগঞ্জের এই সড়কটি। রাস্তার বেহাল দশায় যানজট সারাক্ষণ লেগেই থাকে। প্রচণ্ড ধুলাবালিতেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলেও উন্নয়ন হয়নি সড়কটির। এই নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে অবহেলিত এই রাস্তাটা। কোনো রোগী যদি এই রাস্তা দিয়ে যায়, আপনার রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। উল্টা জায়গা পাতি ভেঙে জায়গা, ওই ডিমেন্সিয়াল ভেঙে যায়, ফরাক্সিয়াল ভেঙে যায়। বড় বড় গর্ত আর খানাখন্দে যন্ত্রাংশ ভেঙে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিক ও চালকরা। ব্যবসায়ীরা বলছেন, ঝুঁকিপূর্ণ সড়কের কারণে ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ আশপাশের পোশাক কারখানাগুলোতে আসছে না বিদেশি বায়াররা। রফতানি খাতে গতি ফেরাতে দ্রুত সড়কটি মেরামত সহ আধুনিকায়নের দাবি তাদের। যত দ্রুত সম্ভব আমরা যদি এটা ফোন লাইনের দিকে যাই, সেই ক্ষেত্রে আমাদের গতি বা আমাদের অ্যাক্সিডেন্ট বা আমাদের কর্মযোগ্য আরও স্পিড চলে আসবে। শিগগিরই মেরামতের আশ্বাস দিয়ে সড়কটিকে ৬ লেনে উন্নীত করার কথা জানায় সড়ক বিভাগ। বিদ্যমান যে সড়কটি আছে সেই সড়কে যেখানে খানাখন্দ রয়েছে এগুলো প্রতিনিয়ত মেরামত করা হচ্ছে। আশা করি শীঘ্রই বিদ্যমান সড়কটির মেরামত কাজ শেষ হবে। চাষারা থেকে পোস্তগোলা পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক দিয়ে চলাচলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন অন্তত ৫ লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন সময় সংবাদ। নির্বাচনে জয়লাভের পরপরই মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে কর্মকর্তা ছাঁটাইয়ের প্রক্রিয়ায় নেমেছে ডোনাল্ড ট্রাম্পের দল। পেন্টাগনের যেসব কর্মকর্তাকে ছাঁটাই করা হবে তাদের তালিকা তৈরি করছে তারা। বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানা গেছে। ধীরে ধীরে নিজের প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪ বছর যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার হাল ধরতে যাদেরকে পাশে চান, এর মধ্যেই তাদের বাছাই করতে শুরু করেছেন তিনি। একই সঙ্গে কাদেরকে পাশে চান না তাদের তালিকাও তৈরি করছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল। মার্কিন প্রতিরক্ষা দফতরের বেশ কিছু কর্মকর্তার নাম এর মধ্যেই যুক্ত হয়েছে সেই তালিকায়। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে হেগসেথের নাম ঘোষণার একদিন পরই মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করার পরিকল্পনার বিষয়টি প্রকাশিত হয়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তবে বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়াও ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ জেনারেল মার্ক মিলের সঙ্গে যারা সংশ্লিষ্ট সেসব মার্কিন কর্মকর্তাদের নিশানা করতে পারে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কিছু বলতে রাজি হননি তারা। এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়নযোগ্য সে বিষয় এখনো পরিষ্কার নয়। যদিও অতীতে মার্কিন প্রতিরক্ষা দফতরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে ট্রাম্পকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তৃতীয় গলফ হাউস কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৪-এর উদ্বোধন করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। এখানে দেশি বিদেশি প্রায় ৬৫০ জন গলফার অংশ নিয়েছেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কমান্ডেন্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয়েছে ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান ২০২৪ হাফ ম্যারাথন। ২ ক্যাটাগরিতে আয়োজিত হওয়া এই ম্যারাথনে অংশ নেন দেশি বিদেশি প্রায় ২০০০ দৌড়বিদ। এ সময় সুস্থ শরীর এবং সুস্থ মনের জন্য পরিবারের সব সদস্যদের নিয়ে দৌড়ের ওপর গুরুত্ব আরোপ করেন রানাররা। আর ভবিষ্যতে এমন ম্যারাথন আরও আয়োজন করার কথা জানান আয়োজকরা। রাজধানীতে তখনও ভোরের আলো ফোটেনি। সাপ্তাহিক ছুটির দিনের আড়মোড়া ভেঙে হাতিরঝিলে জড়ো হন হাজার হাজার দৌড়বিদ। কেউ পেশাদার, কেউ বা প্রথমবারের মতো নাম লেখান ফ্যামিলি রান ২০২৪ হাফ ম্যারাথনে। দুটি ভিন্ন ক্যাটাগরিতে এই ম্যারাথনের আয়োজন করেছে ইন্সপায়ারিং বাংলাদেশ।
ছোটদের জন্য 2 কিলোমিটার ও প্রাপ্তবয়স্করা অংশ নেন 7.5 কিলোমিটার দৌড়ে। নাগরিক জীবনে সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই বলে মনে করেন প্রতিযোগীরা। স্ট্রেংথ বাড়ানোর জন্য, মেন্টালি সুস্থ থাকার জন্য রানের কোনোই বিকল্প নেই। ভাই ব্রাদার একসাথে দৌড়াই তো আমাদের ব্রাদারহুডটা বাড়ে, আর একসাথে আমরা দৌড়াই তো সেটা আমাদের জন্য একটা এন্টারটেইনমেন্টের একটা ব্যাপার আর কি। আই রিয়েলি ফিল যে এটা আসলে আমাদের হেলথকে, তারপর হচ্ছে মন মানসিকতা সবকিছুই আসলে খুব বেশি প্রফুল্ল রাখে। যারা ম্যারাথন স্টার্ট করতে চান, কোনো ধরনের প্রিপারেশন বা কোনো কিছু ছাড়া জাস্ট শুরু করেন। বড়দের পাশাপাশি ম্যারাথনে সরব উপস্থিতি ছিল শিশুদেরও। নতুন এই অভিজ্ঞতায় রোমাঞ্চিত খুদেই দৌড়বিদরা। আমি ম্যারাথনে মেডাল পাওয়ার জন্য এসেছি, এটা একটা খুবই বড় অ্যাচিভমেন্ট। দৌড়াতে অনেক পছন্দ লাগে, যে এখানে যে আসলাম, এসে দৌড়ানো ফিলস লাইক পার্ট অফ আ কমিউনিটি। ফ্যামিলি রান শীর্ষক এই ম্যারাথন প্রথমবারের মতো আয়োজিত হয়েছে দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ফ্যামিলির বন্ধন আরো দৃঢ় করতে। ভবিষ্যতে এমন আয়োজন চালিয়ে যাওয়ার কথা জানান আয়োজকরা। প্রথমবারের মতন আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান আয়োজন করেছি। মূল উদ্দেশ্য ছিল আমাদের যে ফ্যামিলি বন্ডিং এবং এই ব্যাপারটাকে আরো স্ট্রেংথেনিং করা। দেশি দৌড়বিদদের পাশাপাশি এই ম্যারাথনে অংশ নেন অনেক বিদেশি নাগরিকরাও। ইট পাথরের যান্ত্রিক শহরে সুস্থ থাকতে এই ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় 2000 রানার। সবার লক্ষ্য একটাই, ম্যারাথনের মধ্য দিয়ে সুস্থ জীবন গড়ে তোলার। হাতিরঝিল থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কমছে না আলু পেঁয়াজের দাম, মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট গ্রামীণ জনপদ। শহরের তুলনায় বেড়েছে জীবনযাত্রার ব্যয়, স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় বৈষম্য কমানোর তাগিদ। ফ্যাসিবাদের শেকড় ছড়িয়ে আছে অনেক দূর, 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবেলা সহজ নয়, জানালেন আইন উপদেষ্টা। গুমের শিকার পরিবারগুলোকে পুনর্বাসন করতে চায় সরকার। এবং বাধ্যতামূলক কোচিং করিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, নিয়ন্ত্রণ নেন পাবলিক পরীক্ষার কেন্দ্র। ডেমরার ডিএমআরসি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।